নমস্কার বন্ধুরা, শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা রেকর্ড নামে একটি গল্প। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যে ধরনের লেখা বা গল্প আমি এতদিন আপনাদের শুনিয়েছি, এটা তার থেকে একটু অন্য রকমের। যখন গল্প শোনানোর দায়িত্ব নিয়েছি, তখন সাহিত্যের বিভিন্ন ভাগ, বিভিন্ন রস, রং, গন্ধ আপনাদের সামনে তুলে ধরাই আমার প্রধান কর্তব্য। তাই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আজকে একটু অন্য ধরনের লেখা আমি তুলে ধরলাম। এই লেখাটি আইএসসির বোর্ড পরীক্ষাতেও আছে। যদি কোনো পরীক্ষার্থী গল্পটি শোনে, তাহলে রিডিং পড়ার কাজটাও তার হয়ে যাবে। শুরু করছি। বউবাজার স্ট্রিট আর শিয়ালদা মোড়ের কয়েকটি ছোট ছোট গলি দিয়ে কিংবা স্কটল্যান্ডের পাশ কাটিয়ে একটি বিচিত্র বাজারে ঢোকা যায়। ইংরেজিতে তার ভদ্র নাম সেকেন্ড হ্যান্ড মার্কেট, চলতি বাংলায় চোরা বাজার। একসময় বোধ হয় চোরাই জিনিসের বিক্রি বাট্টা চলতো এখানে। আজ সে পাট না থাকলেও অখ্যাতিটা কিন্তু রয়েই গেছে। বৈঠকখানা মার্কেটে গাছপালার দোকানগুলো পার হলে এই বাজারের সীমান্ত। এ অংশে উল্লেখযোগ্য কিচ্ছু নেই। নতুন পুরনো প্রচুর সস্তার জুতো, শোলা হ্যাট, ইলেকট্রিক হিটার, তাপ্পি মারা স্টোভ আর লাল হয়ে যাওয়া 10-12 আনা সেরের চিংড়ি মাছ। এই অংশে দাঁড়ালেই নাকে আসবে স্পিরিট আর বার্নিশের গন্ধ। তারপর আপনি একেবারে ফার্নিচার জগতে গিয়ে পৌঁছাবেন। নতুন পুরনো ফার্নিচারের দোকানগুলো ঠাসা। ল্যাজারাস কোম্পানির আদি বার্মাটিক রং ফিরিয়ে অপেক্ষা করে আছে আবার চকচকে নতুন জিনিস 1 নম্বর সিপি। ভেবে কিনে এনে মাস 6 পরে আবিষ্কার করবেন কাঠটা বিশুদ্ধ চারুল। সস্তায় হয়তো খাঁটি মেহগনির জিনিস পাবেন, আবার প্রচুর পয়সা দিয়ে আলমারিতে এনে দেখলেন ফাটা কাঠের ওপর বেমালুম বার্নিশ লাগিয়ে আপনার মাথায় কাঁঠাল ভেঙেছে। অর্থাৎ রাস্তার লটারি। 1 আনা দিয়ে কাঠা ঘোরালেন, পেলেন 3টে ছোট ছোট বিস্কুট, কিংবা কপালের জোর থাকলে চন্দন সাবানও জুটে যেতে পারে 1 খানা। তবু আমাদের মতো মধ্যবিত্তদের এখানে লটারি টিকিট কিনতেই হয়। বউবাজার কিংবা রিপন স্ট্রিটের দিকে পা বাড়াতে আমাদের সাহসে কুলায় না। আমি গিয়েছিলাম একটা ছোট বুককেসের সন্ধানে। মনের মতো কিছু পেলুম না। ফিরে আসছি এমন সময় একটা দোকানের দিকে নজর পড়ল। ফার্নিচারের দোকান নয়, বাবু কলকাতার শেষ অভিজ্ঞান কতগুলি গৃহসজ্জা, চিনেমাটির বড় পট, গিল্টি করা ফ্রেমে বিলিতি ছবি, 2-একটা শ্বেত পাথর কিংবা ইমিটেশনের ছোট বড় মূর্তি, ব্রোঞ্জের নগ্নিকা, পুরনো ফ্যাশনের আরো নানা টুকিটাকি। একটা চোঙাওয়ালা গ্রামোফোন হিন্দি গানের রেকর্ড বাজাচ্ছিল। সেটি কানে যেতে আমি দাঁড়িয়ে পড়লুম। হিন্দি নামের আকর্ষণে নয়, দেখলুম স্তূপাকার পুরনো রেকর্ড, যেখানে দেখিয়ে ছাই এই মহাজন বাক্যে এখনো আমি অনেক আগেও লাভবান হয়েছি। অর্থাৎ পুরনো রেকর্ডের ভেতর থেকে পেয়েছি দুষ্প্রাপ্য রবীন্দ্রকণ্ঠ, পেয়েছি রাধিকা গোস্বামীর গান, দিলীপ কুমারের মুঠো মুঠো রাঙা জবা। তাদের কোনো কোনোটি শ্রাব্য, আবার কোনোটা প্রায় নয়। আশাতীত সস্তা বলাই বাহুল্য। বললুম, রেকর্ড দেখাও তো। একজন বার করে দিল। অধিকাংশই সস্তা সিনেমার গান কিংবা বাজার চলতি পপুলার ডিস্ক। পুজোয় বাজারে যেসব গান বেরিয়েছে সেগুলোও পাওয়া গেল। তবু এদের মধ্যেই 1খানা রেকর্ড আমার দৃষ্টি আকর্ষণ করল। অচেনা লেভেল, অচেনা ভাষা। ওপরের লেখাগুলো রোমান হরফ বলে মনে হলো না। দেখলাম বেশি পুরনোও নয়। হিন্দি রেকর্ডটা থেমে গিয়েছিল। বললুম, এটা বাজাও তো।
চোঙাওয়ালা গ্রামোফোন থেকে প্রথমে একরাশ অদ্ভুত বাজনা ছড়িয়ে পড়তে লাগলো। এ ধরনের বাজনা আমি এর আগে কখনো শুনিনি। একটা ড্রাম বাজছে, গিটারও আছে বোধহয়, কিন্তু আরো কি কি যেন আছে আমার বোধগম্য হলো না। নানা ঢঙের বিদেশি ছবি দেখেছি, রেকর্ড শুনেছি অনেক, কিন্তু এ জিনিস কখনো কানে আসেনি এর আগে। তারপর গান, নারী পুরুষ 4-5টি কণ্ঠ আছে বলে মনে হলো। যেমন অদ্ভুত বাজনা তেমনি অদ্ভুত সুর। কেন জানি না কোথায় রক্তের মধ্যে দোলা লেগে গেল। যদিও এই সুর একেবারে অচেনা, তবু মনে হতে লাগলো এ যেন আমি কবে কোথায় শুনেছিলুম। উল্টো পিঠেও একই জিনিস। একটা গানকেই গাওয়া হয়েছে। জিজ্ঞেস করলাম, কোথায় পেলে এ রেকর্ড? জবাব এলো, চৌরঙ্গী অঞ্চলে ওদের যে এজেন্ট আছে সে এনে দিয়েছে। এ কোন ভাষা? বিহারি মুসলমান দোকানদার হেসে বলল, কা মালুম বাবু। 12 আনা পয়সা দিয়ে রেকর্ডখানা আমি সংগ্রহ করে নিয়ে এলুম। দর করলে হয়তো আরো সাশ্রয় হতো, কিন্তু কেমন যেন মনে হলো দরাদরি করে খেলো করবার মতন গান এটা নয়। বাড়ি ফিরে মেশিনে দিয়েছি। আমার স্ত্রী করুণা উঠে এলো পড়ার টেবিল থেকে। নতুন অধ্যাপনায় ঢুকেছে, কলেজের ছাত্রীদের চাইতে পড়ার তাগিদ তার নিজেরই বেশি। ভুরু কুঁচকে বললে, এ আবার কি? বললুম, দেখতেই পাচ্ছ রেকর্ড বাজাচ্ছি। কি বিটকিল বাজনা রে বাপু। এ কাদের গান? জানি না। জানো না তো আনলে কেন? চুপ করো, একটু শুনতে দাও। মিনিট খানেক ধৈর্য ধরে রইল করুণা। তারপর মুখের উপর টেনে আনলো রাজ্যের বিরক্তি। পাগল করে দিলে। কোত্থেকে রাজ্যের ছাইপাশ জোটাও তুমি, সেটা একমাত্র তুমিই জানো। পড়তে দেওয়ার মতলব না থাকে তো বলো, সোজা ছাদে উঠে গিয়ে বসি। লক্ষ্মীটি, আর একটুখানি। 3 মিনিটের মতন শুনলে তোমার জ্ঞানার্জনে কোনো কাটা পড়বে না। গান থামলে করুণার দিকে তাকালুম। দেখি হাতে একটা লাল নীল পেন্সিল নিয়ে এসেছিল, তার গোড়াটা চিবাচ্ছে আনমনে। খুব খারাপ লাগলো করুণা? করুণা একটু চুপ করে রইল। বলল, না, খারাপ লাগলো না, কিন্তু মন খারাপ হয়ে গেল। পড়াটা নষ্ট করে দিলে আমার। কেন? ভারী আশ্চর্য লাগলো সুরটা। মনে হলো কবে যেন কোথায় শুনেছি। আমি বললুম, ঠিক তাই, আমারও এমনি মনে হয়েছে। করুণা আস্তে আস্তে নিজের টেবিলে গিয়ে বসলো। মেশিনটা তুলে রেখে দেখি ও পড়ছে না, একটা ব্লটিং প্যাডের ওপর নীল পেন্সিলের আঁচড় টানছে মাত্র। আমিও কতকগুলি খাতা টেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশের সংখ্যা বাড়াতে বসে গেলুম, কিন্তু একটা খাতাতেও মন দিতে পারছি না। দোকান ভরে ওই বিচিত্র বাজনা আর গানের সুর বেজে চলেছে। কোথায় শুনেছি, কবে শুনেছি, কিছুতেই ধরা যাচ্ছে না। করুণা যেন আমারই ভাবনার সূত্র টেনে বলল, এ কি কাণ্ড করলে বলতো? কি হলো আবার? ওই রেকর্ডটা ভারী অস্বস্তি লাগছে, যেন খুব চেনা, যেন খুব করুণ। তারপরে করুণা গুনগুন করে 2-3টে সুর ভাজলো। তারপর বিরক্ত হয়ে বলল, না, কিছুতেই মনে করতে পারছি না। আচ্ছা, পাগলামি ধরিয়ে দিলে, যা হোক, দিলে পড়াটা শেষ করে। মোট কথা, এই রেকর্ডখানা আমাদের দুজনের সন্ধ্যাকেই আচ্ছন্ন করে রাখলো। এ একটা বিরক্তিকর মানসিক অবস্থা। খুব চেনা মানুষের নাম মনে করতে না পারলে, চাবির গোছা এইমাত্র কোথাও রেখে তারপর আর খুঁজে না পেলে যেমন একটা ছটফটানি জেগে ওঠে, এটাও ঠিক তেমনই ছটফটানি। রাতে খেতে বসে করুণা বলল, মনে পড়েছে। আমি চোখ তুলে তাকালুম। ছেলেবেলায় তখন আসামে ছিলাম, তখন খাসিয়াদের নাচের সঙ্গে যেন এরকম গান হতো। খাসিয়াদের গান? করুণা একটু বিভ্রান্ত হলো যেন।
তারপর মাথা নেড়ে বলল, না না, খাসিয়াদের ঠিক গানও নয়, নাচও নয়, ঠিক কি যেন, দূর, মনে পড়ছে না। আচ্ছা, বর্ষার ব্রহ্মপুত্রের ডাক শুনেছ কখনো? পাহাড় ভেঙে নেমে আসে, বড় বড় গাছগুলোকে স্রোতের টানে কুটোর মতন ভাসিয়ে নেয়, দূরের পাহাড়ে হাতি গর্জে গর্জে ওঠে, তখন নাগাদের ঢাকের আওয়াজ। বলতে বলতে হতাশ ভাবে চুপ করে গেল করুণা। কি জানি, কিন্তু ওই ঢাকের কথায় আর একটা স্মৃতি জেগে উঠল আমার মনে। মানভূম, দুধারে কুসুম গাছের সারি আর ঘন বাঁশের বন, তারই ভেতর দিয়ে নির্জন পথ বেয়ে চলেছি। অন্ধকার হয়ে এসেছে, ঝালদার পাহাড়ের দূরে ভুতুরে চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। পাশের একটা প্রকাণ্ড দিঘিতে পাণ্ডুবকির কলকল ধ্বনি, ঝিঝির ঢাক। হঠাৎ পাণ্ডুবকি আর ঝিঝির ডাক ছাপিয়ে গুড়গুড় করে উঠল নাগরার আওয়াজ। এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এদিগন্ত থেকে ওদিগন্ত। কি একটা পরব ওদের! গ্রামে শুরু হলো ছৌ নাচের পালা। সেই অস্পষ্ট অন্ধকার কালো হয়ে আসা কুসুম গাছ আর বাঁশবন, ঝালদার পাহাড়ের ভুতুরে ছবি, আর ওই নাগরার আওয়াজে হৃৎপিণ্ড আমার চমকে চমকে উঠেছিল। মনে পড়েছিল পুলিশের বুলেটের সঙ্গে লড়বার আগের দিন রাত্রে 42 আগস্টে বালুরঘাটের অন্ধকার সাঁওতালি গ্রামগুলো থেকে এমনই ভাবে নাগরা টিকারার রোল আমি শুনেছিলুম। বর্ষার ব্রহ্মপুত্র, নাগাদের ঢাক, নাগরা টিকরার আওয়াজ, ছৌ নাচের বাজনা, এদের সঙ্গে কোথাও এই রেকর্ডটার মিল আছে। মিলছে না, অথচ কোথাও মিল যেন আছে, কিছুতেই মনে করতে পারছি না। অথচ একটা যেন সুর মনে আছে। কি যে খারাপ লাগতে লাগলো, একটা অচেনা অজানা পুরনো রেকর্ড কিনে আচ্ছা জ্বালা হলো দেখছি। এর মধ্যে একদিন করুণার এক সহপাঠী এসে হাজির। শহরের ওপরতলার বাসিন্দা, নিতান্তই একদা করুণার সঙ্গে গভীর সখিত্ব ছিল বলে আমাদের এই হরিজন পাড়ায় পা দিয়েছে। মহিলাটি গুণবতী এবং বিদুষী। ওয়েস্টার্ন মিউজিক শেখাবার জন্য ইউরোপে গিয়েছিল, সেখান থেকে গানের উপর ডক্টরেট নিয়েও ফিরে এসেছে। বরমাল্য দিয়েছে এক মারাঠি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। করুণা দারুণ খুশি হয়ে বলল, আইভি, তুই এসেছিস, খুব ভালো হয়েছে, আমাদের এই পাজলটা একটা সলিউট করে দে না। রেকর্ডখানা দেখে কপাল কোচকালেন আইভি। কোন স্লাভ ভাষা মনে হচ্ছে, বাজাতো। বাজানো হলো। আইভিও বিশেষ কিছু বুঝতে পারলেন না। ওয়াগনার, বাগ, বিটোফনের সঙ্গে পরিচয় আছে, তার উপরে ছোটখাটো একটা বক্তৃতা অকারণেই শোনালেন আমাদের, কিন্তু সমস্যার সমাধান হলো না। শেষে ব্যাগ খুলে একটা টফি খেলেন, তারপর সেলফোনের মোড়কটা আঙুলে জড়াতে জড়াতে বললেন, কোনো কমিউনিটি সং বলে মনে হচ্ছে। করুণা বলল, সে তো বোঝাই যাচ্ছে, অনেকে মিলে গাইছে যখন। টফির মোড়কটাকে একটা আংটির মতন করে জড়ালেন আইভি। বললেন, নাও আই রিমেম্বার, সুইজারল্যান্ডের ম্যারেজ ফেস্টিভ্যালে এমনি গান আমি যেন শুনেছিলাম। ম্যারেজ ফেস্টিভ্যাল? করুণা আমার দিকে তাকালো একবার, চোখে চোখ মিলল। উত্তরটা কারোরই মনোপুত হয়নি। করুণা বলতে যাচ্ছে, ঠিক বিয়ের সুরের মতন হচ্ছে কি, তাছাড়া সুইসরা তো স্লাভ বলে। আইভি আর সময় দিলেন না, উঠে দাঁড়িয়ে বলেন, আজ চলি ভাই, নিউ এম্পায়ারে একটা শো আছে, তো রিহার্সাল করতে হবে। তাছাড়া অনেকক্ষণ এসেছি, ন্যান্সি is feeling very lonely. A poor little thing she is. ন্যান্সি তার দুহিতা নয়, কুকুর। ওর মটরটা চলে যেতে করুণা বলল, জালিয়াতি। আমি হাসলুম, জবাব দিলুম না। করুণা গজগজ করতে লাগলো, ইউরোপের গাছের তলায় ডক্টরেটের ডিপ্লোমা বিক্রি হয় শুনেছি, 5 সিলি কি 7 ট্যাঙ্ক দিলেই হয়। করুণা ডক্টরেট নয়, অতএব
এ স্বাভাবিক ঈর্ষা। আসল কথা, শ্রীযুক্ত আইভিও আমাদের নিরাশ করলেন। আমরা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেলুম। সেদিন মাঝরাতে আমার ঘুম ভাঙল। জল খেতে উঠেছি, কানে এলো বাঘের ডাক। রাত 1:30টায় ঘুমন্ত কলকাতার ওপর দিয়ে তরঙ্গে তরঙ্গে একটা গভীর ধ্বনি বয়ে যেতে লাগলো। আর তো অথচ ভয়ঙ্কর, ক্লান্ত অথচ ক্রুদ্ধ। মুখের কাছে জলের গ্লাসটা তুলে আমি নামিয়ে ফেললুম। বাঘ ডাকছে। আমাদের বাড়ি থেকে একটা সরলরেখা টানলে দুটো বড় রাস্তার ওপারে সোজা মার্ক স্কোয়ার। একটা সার্কাসের দল কয়েকদিন হয়ে তাঁবু ফেলেছে সেখানে। সেখান থেকেই তাহলে আসছে বাঘের ডাক। কলকাতার এই অনিদ্র আলোজলা রাত্রে বাঘটা হয়তো সুন্দরবনের স্বপ্ন দেখছে, তাই চমকে চমকে ডেকে উঠছে ওইভাবে। কিন্তু কেন জানি না আমার ওই বিদেশি রেকর্ডটার কথা মনে পড়ল। মিল আছে, এই ডাকটার সাথেও মিল আছে, কিন্তু কিছুতেই ধরতে পারছি না, কিছুতেই না। জানলার কাছে এসে দাঁড়ালুম। সামনে কয়েকটা পাম গাছ, তাদের মাথার ওপর রাত্রির তারা, কয়েক টুকরো মেঘ, সব যেন বাঘের ডাকে কেঁপে কেঁপে উঠতে লাগলো বারবার। শেষ পর্যন্ত সমাধান করলেন এক ভূ পর্যটক। রেকর্ডটা শুনে চমকে উঠলেন। আস্তে আস্তে জিজ্ঞাসা করলেন, কোথায় পেলেন? চোরা বাজারে। আশ্চর্য, কেন? এ কলকাতায় এলো কি করে তাই ভাবছি। এ রেকর্ড গোপনে তৈরি হয়েছিল, গোপনে বিক্রি আর বিলি হয়েছিল সামান্য সংখ্যায়। কিন্তু এদের প্রত্যেকটি শিল্পী ন্যাৎসিদের রাইফেলের গুলিতে প্রাণ দিয়েছে। মাথার মধ্যে বিদ্যুৎ চমকালো আমার। জলজল করে উঠল করুণার চোখ। খুলে বলুন। ইউরোপের একটা ছোট দেশের নাম করলেন পর্যটক। ন্যাৎসি অধিকারের সময় এই রেকর্ডটি ছিল সেখানকার মুক্তিযোদ্ধাদের গান। হিটলারের গোয়েন্দারা দাবি করেছিল এর প্রতিটি কপি এর অরিজিনাল এবং প্রত্যেক শিল্পীকে তারা লিকুইডেট করেছে। অথচ এই রেকর্ড পাওয়া গেল কলকাতার বাজারে। পর্যটক থামলেন। রাস্তা দিয়ে গর্জিত একটি ছাত্র শোভাযাত্রা যাচ্ছিল। আমরা তিনজনই কান পেতে শুনলুম কিছুক্ষণ। কয়েক মিনিটের স্তব্ধতা গনিয়ে এলো ঘরে। পর্যটক আবার বললেন, একটা অত্যন্ত দামি জিনিস পেয়েছেন আপনি। জানি না যুদ্ধের পর ওরা এই রেকর্ডটাকে আবার চালু করতে পেরেছে কিনা। যদি না পেরে থাকে। ছাত্র শোভাযাত্রার দূর ধ্বনিটা হঠাৎ বন্যার মতো প্রবল বেগে ভেঙে পড়ল। দুম দুম করে আওয়াজ উঠল কয়েকটা। তারপর পথ দিয়ে চিৎকার করতে করতে কে বলে গেল, লাঠি চলছে, টিয়ার গ্যাস ছুটছে। আবার স্তব্ধতা নামলো। দূরে শুনছি প্রাণের বন্যার ক্রোধের ঝোড়ো গর্জন। না, এখন আর সুরটাকে চিনতে বাকি নেই। ব্রহ্মপুত্রের বর্ষা মাদল, নাগা পাহাড়ের ঢাক, ছৌ নাচের নাগড়া, বালুঘাটের রাত্রি কাঁপানোর টিকারার আওয়াজ, মার্ক স্কোয়ার থেকে বাঘের ডাক, আর আর আজকের এই ঘা খাওয়া মিছিল, সব একসঙ্গে মিলে এই সুরটাকে সৃষ্টি করেছে। দেশে দেশে কালে কালে এ সুর এক। জানতুম আমরাও এ সুরকে, জানতুম। ঘুমন্ত রক্তের মধ্যে তলিয়েছিল বলেই এতদিন চিনতে পারিনি। করুণা আমার দিকে তাকালো। দু চোখে অসহ্য ঘৃণা জ্বলছে ওর। আস্তে আস্তে বললে, এই রেকর্ডকে কেউ ভেঙে নিশ্চিহ্ন করতে পারেনি, কেউ পারবেও না। ধন্যবাদ। শেষ হলো আজকের গল্প রেকর্ড। একটু অন্য ধরনের গল্প, ভিন্ন স্বাদ, কিন্তু কেমন লাগলো জানাবেন।